আলহামদুলিল্লাহ। এইটা আমি আসলে কিভাবে করছি আমি নিজেও জানি না, তবে আমি আসলে কয়েকটা জিনিস আসলে খুব টেকনিক্যালভাবে হ্যান্ডেল করি। তার ভিতরে হচ্ছে যে কোনো কাজ করার আগে আসলে পড়াশোনা করে নিই আমি। তো পড়াশোনা করেই সেটা ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, সব কিছু। ফেসবুক, ইউটিউবে মানুষ আমাকে যে পরিমাণ পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামিক ভিডিওর জন্য। প্রত্যেকটা ভিডিওতে 10 মিলিয়ন 12 মিলিয়ন ভিউজ হয়, 20 মিলিয়ন 60 মিলিয়ন ভিউজ হয়। তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি দুইটা জিনিস খুব ইগনোর, আর 2 নম্বর হচ্ছে হারাম মিউজিক ইগনোর করি। আর আমি টার্গেট করি যে আমি একটা ভিডিও বানাবো, আজ থেকে 5 বছর পরে যে আমার সন্তান দেখবে, তার সন্তান দেখবে, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি দেখবে এবং পরিবার নিয়ে যাতে দেখা যায়, এই জিনিসটা আমি টার্গেট করি। যার কারণে মানুষ আমাকে এত পরিমাণ সাপোর্ট করে, হুটহাট করে আমার সাবস্ক্রাইবার এত দিন মানে বেড়ে। এইটা শুরু করছি আমি আসলে আজ থেকে 2017 সালে। আমি তখন দেখতাম যে পোস্টার মারা থাকতো যে ঘরে বসে আয় করুন। হ্যাঁ, বিভিন্ন জায়গাটা অলিতে গলিতে পোস্টার মারা রয়েছে, ঘরে বসে আয় করুন। তো আমি আমার বাবার দোকানে কাজ করতাম আর কি, রাবার স্টামের কাজ। তো ওখানে আমার 50 টাকা ইনকাম করতে হলে আমার 1 ঘন্টা সময় লাগতো, এবং কাস্টমারের সাথে আমার যে পরিমাণ কথা বলা লাগতো 50 টাকা ইনকাম করার জন্য। তা মানুষ ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে কিভাবে? তো আমার খুব কিউরিওসিটি জাগলো, এবং আমি কয়েকভাবে চেষ্টাও করলাম। তো আমি ব্যর্থ হয়ে গেলাম প্রথম পর্যায়ে। আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হলো না এটা। তো আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করা শুরু করলাম। তো প্রথমে আমি সাইকেল দিয়ে শুরু করলাম আর কি, সাইকেলিং। তো আমার সাথে যারা কাজ করতো আর কি, ওই সময় সাইকেলিং করতো, তো ওই সময় আমাকে একটা অফার করা হয় আর কি, যে আমার উস্তাদ যিনি, উনি মাসে 25 থেকে 30 লাখ টাকা ইনকাম করে 2016-17 সাল থেকে। তো 17 সাল থেকে 25 লাখ টাকা ইনকাম করে আমাকে যখন বলছে, তখন আমি ভাবছি যে আমি কি এই কাজে লাগবো, তাহলে তো 5 বছর পরে যে এনে তো আমি 25-30 লাখ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমাকে না কোনোভাবেই ওই 25-30 লাখ টাকা টানতেছে না। সাইকেল না, এটা হচ্ছে তো ইংলিশ কন্টেন্টের কাজ। আচ্ছা, ওকে। তো আমাকে টানতেছে না। তো আমি ভাবতেছি যে জিনিসটা আমাকে টানতেছে না, সেই জিনিসটা আমি কিভাবে করব। আর ওই সময় আসলে কেবল ফেসবুক, ইউটিউব মানে শুরু হচ্ছে। তো তখন একজন ইসলামিক স্কলার, ওনার নাম নোমান আলী, তো উনি একটা কথা বলছিল যে যুবকদের উদ্দেশ্যে, যে তোমার এখন ঘরে বসে গেম খেলার সময় না, পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি দেখাবা, তুমি কি করবা। তো ওই কথাটা আমার খুব লাগছে, যে আমি আমার জাতির জন্য কি করছি, আমি আমার দেশের জন্য। আমি কি শুধু অভিযোগ করছি? অনেকে আছে না, শুধু অভিযোগ করে যে মানে আমাদের দেশের পলিটিক্স ভালো না, আমাদের এইটা ভালো না, ওইটা ভালো না, অভিযোগ করে। তো আমার জায়গা থেকে আমি কি করছি? আমি কি শুধু অভিযোগই করছি, না কিছু শিখছি? তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে তাহলে আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? এবং আমাদের ওখানে গ্রামের পরিবেশ, ওখানে তো কিছু করার মতন কিছু নেই। বাবা প্রথম জীবনে উনি খুব স্ট্রাগল করছে। প্রথম জীবনে উনি রাত্রে নাইট গার্ডে ডিউটি করতেন, এবং দিনও মানে উনি একটা ফ্যামিলি চাকরি করতেন আর কি, ক্লিনিকে চাকরি করতেন। তো প্রথম জীবন থেকে আমার বাবা খুব স্ট্রাগল করছে আর কি, এবং আমি বাবার এই জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি খুব মনে প্রাণে এটা মেনে রাখি যে আমি যতই উপরে যাই না কেন, বাবা কিন্তু খুব কষ্ট করছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা আমি খুব মনে প্রাণে করে রাখি। তো আমার বাবার পরবর্তীতে একটা রাবার স্টামের দোকান এবং একটা মানে কম্পোজিশনের দোকান ছিল আর কি। তো সেখান থেকে মানে মোটামুটি কিবোর্ডটা আর কি চিনছিলাম আর কি, বাবার হাত ধরেই আর কি, কিবোর্ডটা এবং ডিজাইন কিভাবে করে। মানে তখনকার সময় তো আমার বাবা ওই আরবি লিখত, এবং সৌদি আরব থেকে লোকজন এসে আব্বুর কাছ থেকে আরবি ব্যানার লিখে নিয়ে যেত, যেটা বাংলাদেশে খুব কম মানুষ পারত। তখনকার সময় তো এত ডিজিটাল এত কিছু ছিল না। তো আমার আব্বুর ভিতরে ওই আর্ট জিনিসটা ছিল। তো আমি না চাইতেও আমি অনেকটা আর্ট শিখে ফেলছিলাম আর কি। তো পরবর্তীতে মানে ফন্ট, ডিজাইন কিভাবে কি করতে হয়, অনেক কিছু আমি শিখে ফেলছিলাম। তো আমি যে কারো কাছে হেল্প চাবো, এইরকম আমি কাউকে পাচ্ছি না। মানে আমি যখন কাজ শুরু করব, সাইকেলিং করতেছি, সাইকেল চালাচ্ছি, শিখছি, পড়ছি, কিন্তু আমি হেল্প চাবো কারো কাছে কিন্তু পাচ্ছি না। তো আমি আমার মাকে বলছি, আম্মু তো আমি তো এরকম কাজ একটা করছি, কিন্তু আসলে কারোর হেল্প পাচ্ছি না। কাছে বাবা আমি তোর জন্য দোয়া করি। তো একদিন সেলুনে চুল কাটতে কাটতে এক ভাই, উনি দেখি ইউটিউবের গল্প, আমাদের শহরে ইউটিউবের গল্প তো বিরাট ব্যাপার, আমার কাছে তো খুব ইন্টারেস্টিং লাগছে। তো আমি চুল কাটতে কাটতে উনার কাছে আমি বলছি যে ভাইয়া আমি তো এরকম সাইকেলিং চালাই, আমি ভিডিও বানাতে। তখন উনি এক ভাইয়ের কাছে নিয়ে গেছে, যিনি আমার এখন উস্তাদ, এবং আমি যতই উপরে যাই আমি ওনার কাছে যাই বারবার। আর্নিং বেশি হলেও যাই, আর্নিং কম হলেও যাই, কিছু শিখতে হলেও যাই, এবং ওনার খবর নিতে হলেও যাই। তো ওনার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি বলছে আমাকে 17 সালে যে যাও তুমি 100টা ভিডিও বানিয়ে আনো। আমার কাছে মোবাইল নেই, আমার কাছে কিচ্ছু নেই, 100টা ভিডিও বানিয়ে নিয়ে গেছে, বানাতে বলছে।
তো তখন আমি কিছুই বুঝি না। তখন বাংলাদেশের প্রেক্ষাপটে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে সে টোটাল বাংলাদেশের ভিতরে জনপ্রিয়। তখন আমি একদম জিরো। তো আমি আমার মোবাইল দিয়ে প্রথম ভিডিওটা যখন শ্যুট করি, মোবাইলটা ডেড হয়ে যায়। মানে ভিডিও মোবাইল তো আলাদা, আমি তো বুঝি না। পরে যাই আমি ব্যর্থ হয়ে গেলাম। আবার একটা মোবাইল কিনে, মানে নিজে আর্নিং করে দোকান থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি মোবাইল কিনলাম, কিনে ভিডিও বানালাম। একটা করে 100টা ভিডিও বানালাম। এবং আমার বাবা যে জিনিসটা করতো আর কি, উনি ওনার লাইফে কোনো একটা জিনিস করতো না। উনি নাইট গার্ড ছিল, একসময় রিক্সা চালাইতো। তো ওইটা থেকে উনি বেটার কিছু করা শুরু করছে। উনি, আপনি জানবেন কিনা, ব্লক কাটতো, ব্লক ডিজাইনের কাঠের উপরে ব্লক আছে না, আগে কিন্তু পোস্টার কিন্তু ব্লক দিয়ে হইতো। তো আমার বাবা ব্লক কাট, তো একটা থেকে আরেকটাতে যাওয়ার একটা, মানে আমার বাবার অনেক ইচ্ছা, এই জিনিসটা আমি দেখছি আর কি। তো আমি সবসময় চিন্তা করছি যে বেটার কিছু খুঁজো, মানে নিজেকে তৈরি করার জন্য বেটার কিছু খুঁজো। তো তখন আমি সাইকেলিংয়ের পাশাপাশি আমি ভিডিও বানানো শুরু করে দিয়েছি। দিতে ভিডিও বানাচ্ছি 100 ভিডিও বানানো হয়ে গেছে। এখন হয় কি যে একজন সিনিয়র বলছে যে তুমি 100 ভিডিও বানিয়ে নিয়ে তারপরে আমার কাছে আসো। এখন ওনার কাছে তো আমি তো গুরুত্বপূর্ণ পারসন না, কিন্তু যখন আমি 100 ভিডিও বানাইছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিও নিয়ে তো ওনার সামনে যাওয়া যাবে না। মানে ভিডিওর অবস্থা এমন যে এই ভিডিও নিয়ে ওনার সামনে গেলে উনি বলবে যে তুমি যাও, তোমার দিয়ে হবে না। তো আমি 150 ভিডিও বানালাম, তারপরে ওনার কাছে গেলাম। তখন উনি বলতেছে যে তোমার ভিডিওতে এখানে মিস্টেক আছে, এটা চেঞ্জ করো। তো আমি ভাবলাম যে এটা তো চেঞ্জ করতে হবে। তো তখন আমি আস্তে আস্তে আমার কমিউনিটি বিল্ড করা শুরু করলাম, সাইকেলিং কমিউনিটি। তো আস্তে আস্তে আমার 30 থেকে 40 জন, আমি ছোট বাচ্চা থেকে শুরু করে আমি সাইকেলিং শেখানো শুরু করলাম। তো আমি চিন্তা করলাম যে আমি যদি তখন মোটামুটি বাচ্চারা মোবাইলে অ্যাডিকশন হচ্ছে আর কি। তো আমি চিন্তা করলাম যে এই বাচ্চাদের যদি আমি বিকেলবেলার সময়টুকু যদি আমি সাইকেলিং শেখাতে পারি, আমার সাথে থাকে, তাহলে ওরা মানে এই অ্যাডিকশন থেকে অনেকটা ভালো থাকবে। তখন থেকে আমি সাইকেলিং শুরু করি আর কি। আমি শেষ পড়াশোনা করছি ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এটা হচ্ছে আমার দিনটার একটু সামারি যদি বলি, আমি সকালবেলা দোকানে চলে যেতাম, দোকানটা পরিষ্কার করতাম, পরিষ্কার করে দোকান খুলে আমি 12টার দিকে চলে যেতাম প্রাইভেট পড়তে। 1টা পর্যন্ত প্রাইভেট পড়তাম, আর ওই যে 12টা পর্যন্ত দোকানদারি করেছি, আর 1টা পর্যন্ত প্রাইভেট পড়ে আমার 2টার দিকে ক্লাস শুরু হতো, 6টা পর্যন্ত সেকেন্ড শিফটে ছিলাম। তো 6টা পর্যন্ত ক্লাস করে আমি চলে আসতাম আবার দোকানে, এসে 9টা পর্যন্ত দোকানদারি করতাম। এবং আমাদের দোকানে যে প্রবলেমটা হতো যে আমার বাবা মানে একটু মানে পুরাতন চিন্তাভাবনার মানুষ, আমার ভাই নতুন চিন্তাভাবনার মানুষ, তার মাঝখানে পড়েছি আমি। এখন এই দুইজনকে আমি বুঝাইতে গেলে খুব প্রবলেম হয়ে যেত, এবং নতুন যদি কোনো উদ্যোগ নিতে হয় সেখানেও বড় প্রবলেম হতো। বাবা এক কথা বলতো, ভাই আর এক কথা বলতো, যার কারণে বিজনেসটা আমি গ্রো করতে পারতাম। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এই বিজনেসটা আমাকে আস্তে আস্তে গ্রো করতে হবে, এবং আমি দোকানের ক্যাশ হ্যান্ডেল করতাম। আমি দোকান থেকে আস্তে আস্তে টাকা করতে সাইড করা শুরু করলাম, করে আমাদের দোকানে কি করতো, বাকিতে মাল নিয়ে আসতো। তো প্রথমে আমি নিজে টাকা গুছিয়ে বাকিটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি তাদেরকে বললাম যে আমাদের বাকি বিজনেস করলে পুঁজি দাঁড়াবে না, আমাদের ঢাকা থেকে মাল নিয়ে আসতে হবে, লস হলেও ঢাকাতে নিয়ে আসতে হবে। তো প্রথম পর্যায়ে আমি এই জিনিসটা যখন করছি, আমার বাবা মা প্রথম পর্যায়ে আমি এই জিনিসটা যখন করছি, তখন আমার বাবা মা আর ভাই আমার উপর অনেক ট্রাস্ট করা শুরু করছে যে ও কিছু করবে। তো তখন আমি ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি হচ্ছে যে আমার কন্টেন্ট ক্রিয়েশনটা তো ওখান থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে কন্টেন্টে ইনভেস্ট করতাম। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, করতে তখন আমার কাছে মানে কেমন জানি একটা অনুভব হওয়া শুরু করলো। তখন মোটামুটি আমি বাংলাদেশের ভিতরে জনপ্রিয়, আমি সাবস্ক্রাইবার আছে, টাকা আছে, গায়ে জোর আছে, এভরিথিং আছে। তো তখন আমার কাছে মনে হলো যে আমি না মানে সঠিক লাইনে নেই। তো এই জিনিসটা আমাকে কয়েকদিন ধরে খুবই ভাবালো যে আমি কি করতেছি। তখন আমি যে কাজটা করলাম, তখন আমি চিন্তা ভাবনা করলাম এবং কিছু ইসলামিক ভিডিও দেখা শুরু করলাম যে আমাকে ইসলাম নিয়ে কিছু করতে হবে, ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, এবং আমার কমিউনিটির জন্য কিছু করতে হবে, আমার যারা ভাই ব্রাদার আছে তাদের জন্য কিছু করতে হবে, এবং অশ্লীল নাটকের বিরুদ্ধে আমাকে কিছু করতে হবে। মানুষ যখন অশ্লীল ভিডিও দেখতেছে তখন সে আস্তে আস্তে ওটা মানিয়ে নিচ্ছে, কিন্তু যখন সে ভালোটা পাবে তখন অশ্লীলটা ইগনোর করবে, কিন্তু ওই ভালোটা আমাকে দিতে হবে। এই জিনিসটা আমি মানে খুব অনুভব করছিলাম। তো তখন আমি চিন্তা করলাম যে ইসলামিক অঙ্গনে আমি কাজ করব, এবং ওই দিকের হারাম মিউজিক, ওই দিকে অনেক কিছু আছে যেগুলো আমি গতানুগতিকভাবে শিখে ফেলেছি, গান শোনা অনেক কিছু শিখে ফেলছি। আমি চিন্তা ভাবনা করলাম না, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়ে দেবো, শুধু আল্লাহর জন্য এই পথে ফিরে আসো। তখন আমি চিন্তা করলাম যে সবাই তো এই অশ্লীল ভিডিও দেখতে চায় না,
যে বিয়ে করেছে সে কি অশ্লীল ভিডিও দেখতে চাইবে? যাবে না। তখন আমার কাছে মনে হলো এই অশ্লীল ভিডিওর এগেনস্টে কিছু করা দরকার। তখন আমি আমার একটা বন্ধুর সাথে যোগাযোগ করলাম, করে তার কাছ থেকে ইসলামিক বেসিক নলেজ নেওয়া শুরু করলাম। বেসিক বলতে যে টয়লেটে যাওয়ার দোয়া, মানে বেসিক জিনিসগুলো শেখা শুরু করলাম। কারণ আমি যদি বেসিক জিনিসটা না জানি তাহলে আমি মানুষের মাঝে মানে ভালো জিনিসটা তুলে ধরতে পারবো। তো ওখান থেকে জ্ঞান নেওয়া শুরু করলাম, তারপরে পড়াশোনা শুরু করলাম, তারপরে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করলাম। একটা ভিডিও গড়ে 5,000 টাকা। আমি সবসময় একটা প্রবলেম খুঁজি, প্রবলেমটা এমনভাবে খুঁজি যে মানুষের জীবনের সাথে মিশে আছে এবং মানুষ এমনভাবে রিলেট করতে পারবে যে সে অবচেতন। মানে সব থেকে বেশি যে কমেন্টসগুলো পাই যে আমাদের ধর্মে যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে খুব বেশি নিষেধ করা হয়নি, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ওইগুলো এত পরিমাণ প্রচার করে সেগুলো আমাদের কাছে অবচেতন মনে পজিটিভ হয়ে যায় এবং আমরা সেগুলো করতে থাকি। তো সুন্দরভাবে পাবলিকের সামনে তুলে ধরেছি, অনেক মানুষ এই জিনিসটা থেকে নিজেকে বিরত রেখেছে। গুনাহ আছে যেগুলো মানুষ না করে ফিরে আসছে। এই কমেন্টগুলো আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এবং এই কমেন্টসগুলোর জন্যই আমি আসলে কন্টেন্ট বানানোর মানে বারবার অনুপ্রেরণা পাই। আমি প্রথম যখন 2018 সালে ক্যামেরা কিনতে আসি, DSLR ক্যামেরা, তো আমি ঢাকা শহরে আসছি, চিনি না কাউকে, কিচ্ছু চিনি না। 30,000 টাকা নিয়ে ব্যাগটা এইভাবে নিয়ে বাসে বসে আছি, বাস সাইডে বসে আছি। তখন 6টা বাজে, সন্ধ্যা 6টা। বাসের জানলা দিয়ে আমি এইভাবে তাকিয়ে আছি, একটার পর একটা বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং। তো তখন আমি ভাবতেছি যে এই শহরে এসে আমি এত মানুষকে মানে পার করে কিভাবে সাকসেস হব। সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকাতে আসছে আর ওই জেলাগুলো ফাঁকা থাকছে। তো আমি যদি আমার মায়ের কাছে থেকে মায়ের মানে রাধা গরম ভাত খেয়ে যদি আমি ওখান থেকে কিছু করতে পারি, তখন এই জেলার এই ঢাকা শহরের মানুষই আমার কাছ থেকে অনুপ্রেরণা করছি যে আমি যদি কিছু করতেই হয় আমার শহরে করব এবং ওখান থেকে বড় কিছু করব। তো তখন থেকে ওখান থেকে যাত্রা শুরু করছি। আর আপনি যে কথাটা বললেন যে মানুষ হচ্ছে যে বিভিন্ন কলেজ ভার্সিটিতে চান্স পাচ্ছে না এবং ইয়াং জেনারেশন খুব ডিপ্রেশনে চলে যায় যে আমার দিয়ে তো কিছু হচ্ছে না, আমি কি করব। বাবা বকতেছে, মা বকতেছে, পরিবারের লোকজন বকতেছে, সমাজের লোকজন বিভিন্ন কথা বলতেছে। তো এইটার একটা বড় সমস্যা হচ্ছে আমার কাছে যা আছে আমি সেটা কি সম্পূর্ণ ব্যবহার করছি কিনা। মানুষ সব সময় পাওয়ার আকাঙ্ক্ষাটা বেশি করে, আমার কাছে এটা নেই, কিন্তু কখনোই দেখে না যে আমার কাছে যা আছে এটা কি আমি পরিপূর্ণ ব্যবহার করছি কিনা। এই জিনিসটা কখনোই দেখে না, যার কারণে আমাদের দেশে এত বেকারত্ব। আমি একটা জিনিস সবসময় মাথায় রেখে কাজ করি, সেটা হচ্ছে যে আমি মনে করি আমাদের ঝিনাইদহ জেলাতে যদি 30 লাখ লোক থাকে, আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছে এই জন্যই যে এই 30 লাখ লোক আমাকে হেল্প করবে। আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে, আমি যে সমাজে থাকি সেই সমাজে অসংখ্য লোক আছে, আমি তাদেরকে ভাই বলতেছি, কাকা বলতেছি, দাদা বলতেছি। আমার লাইফে যখন হেল্প লাগবে তখন আমি তাদেরকে বলছি না, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো বেটার কিছু করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে এখনকার যারা ইয়াং জেনারেশন তারা তাদের মানে নিজেদের ভিতরে যতটুকু আছে সেটা পরিপূর্ণ ব্যবহার করে না, শুধু অন্যের দিকে তাকিয়ে থাকে। ও তো এটা করে ফেলছে, ও তো মানে বিদেশ চলে যাচ্ছে, ও তো ঘরে বসে লাখ টাকা আয় করতেছে, কিন্তু আমি পারছি না। এই জিনিসটা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমি যখন HSC পাস করি তখন আমি সবসময় চিন্তা করতাম না 3 বছর পরে যেয়ে নিয়ে এই ইন্ডাস্ট্রি কি হবে, 5 বছর পরে যেয়ে নিয়ে এটা কোথায় যেয়ে দাঁড়াবে। তো তখন আমি এই মানে ভিডিও বানানোর ব্যাপারগুলো যে এত বড় ভবিষ্যৎ দেখছিলাম, তখন আমি দিনরাত পড়াশোনা শুরু করে দিয়েছি। তো আমি 4 বছর পরিশ্রম করছি, করার পরে যে এনে 5 বছর পরিশ্রম করছি, করার পরে যে এনে এখন আমি একটা মোটামুটি একটা মানে ভালো পজিশনে আসছি। এর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি যখন সাইকেলিং করতাম তো আমার সাথে সারা বাংলাদেশে 64টা জেলায় প্রচুর মানুষ সাইকেলিং করত। কেউ 5 বছর, 7 বছর, 8 বছর সাইকেলিং করছে, কিন্তু তারা ওখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারে। এবং এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমি সাইকেলিং করতেছি, আমার শরীর চর্চা হচ্ছে, আমি মানুষকে ভালো কিছু দিচ্ছি, কিন্তু আমি এখান থেকে টাকা যদি না আসে তাহলে আমি তো এটা বেশি দিন করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। এবং যারা আমার সাথে সাইকেলিং করতেছে এর পরিবার তো বলবে যে তুই তো আকিবের সাথে মিশে তো তোর জীবনটা নষ্ট করছিস, তুই তো লাইফে কিছু করতে পারবি না, আমি তোকে মানা করলাম যে তুই ওর সাথে সাইকেলিং করিস না। তো আমার এই জিনিসটা অনেক ভাবাতো, পড়াশোনা কর, হ্যাঁ বাইরে থেকে চাকরি কর, আকিবের সাথে সাইকেল চালায় তো কি হবে। তো এই জিনিসটা আমাকে অনেক ভাবাতো। তো তখন আমার সাথে যারা থাকতো আর কি, তাদেরকে আমি সবসময় আমার ছোট ভাইয়ের মতন মনে করতাম, একদম ছোট ভাইয়ের মতো। তখন আমি চিন্তা করলাম যে এরা 5 বছর পরে বা 2 বছর পরে যেন আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমি আকিব ভাইয়ের পিছনে ছিলাম। কারণ মানুষ তো আসলে বিশেষ করে আমাদের বাঙালি জাতিগতভাবে আমরা
মানে মানুষদের নেতা বানাতে বেশি পছন্দ করি। ওই ভাই আছে তো, আমরা বিচ আছি, এই জিনিসটা খুব পছন্দ করি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এদের জন্য আমার কিছু করা দরকার। তো তখন থেকে আমি মানে সাইকেলিংয়ের পাশাপাশি ইউটিউবটাকে খুব ফোকাসে রাখছি, কিন্তু কাউকে কিছু বলিনি, বাবা মা কাউকে কিছু বলিনি। আমি চিন্তা করছি যে যখন আমি একজন মানুষের জীবনে আমার ভিডিওটা দিতে পারবো, সে যখন দেখবে তখন সে বলবে যে মাশাআল্লাহ ভাইয়া তোমার ভিডিওটা দেখছি খুব ভালো হয়েছে। আমার বাবা আমাকে দেখে বা আমার কাজ দেখে কখনো অনুপ্রাণিত হবেই না যতক্ষণ না সমাজের একজন লোক বলতেছে যে তোমার সন্তান তো খুব ভালো করতেছে। আমি যখন ডিসি স্যারের সাথে উঠা বসা করছি, মেয়রের সাথে উঠা বসা করছি, এবং আমাদের মন্ত্রী পলক ভাইয়া আসছিল ঝিনাইদহতে, তখন আমি গেছিলাম রিসিভ করতে। এই ছবিগুলো যখন আমার বাবা দেখছে বা আমাদের এলাকার লোকজন আমার বাবাকে বলছে যে তোমার ছেলে তো বিরাট কিছু, ডিসি স্যারের সাথে ছবি, মন্ত্রী আসছে তার সাথে ছবি, মেয়রের সাথে সবসময় উঠা বসা, তখন আমার বাবা আমাকে গুরুত্ব দেওয়া শুরু করছে। তো আমি দেখলাম যে যত যাই হোক না কেন এখানে সবাই ভালোবাসবে, কিন্তু কেউ আর্থিকভাবে টাকা দিয়ে সহযোগিতা করবে না, সবাই বাবা দেবে না খুব গুড, খুব ভালো করতেছো তোমরা, আসলে করো সবাই বলবে, কিন্তু আর্থিকভাবে দিন শেষে তো সাইকেল একটা নষ্ট হয়ে গেলে তো যে খরচটা হবে সেটা কে দেবে? তো তখন আমি ইউটিউবিংটা শুরু করি এবং আমি ওদেরকে কাউকে বুঝতে দিই এবং কাউকে কিচ্ছু বলি না। এর মাঝে অনেক মানুষ চলে গেছে এবং যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিল তাদেরকে নিয়ে আমি ব্যবসা শুরু করছি এবং আমার ব্যবসার কিছুটা পার্সেন্টেজ তাদেরকে দিয়েছি। আপনি অবাক হয়ে যাবেন একটা বিষয়ে, যে আমার সাথে যে ছেলেটা কাজ করে আজ 5 বছর যাবত, যে ছেলেটা কাজ করছে সে আজ পর্যন্ত কোনোদিন আমাকে বলিনি যে ভাই আমাকে 1000 টাকা দেন, আজ পর্যন্ত কোনোদিন বলিনি। মানে শুরু থেকে আজ পর্যন্ত, মানে ভাঙা ফোন থেকে শুরু করে আজকে 2 লক্ষ টাকার ক্যামেরা, 2 লক্ষ টাকার ফোন সে ভিডিও করে, সব ধরনের ইকুইপমেন্ট সে ব্যবহার করতে পারে, আজ পর্যন্ত বলিনি যে ভাই আমাকে 1000 টাকা দেন, যে আমার বাবা অসুস্থ টাকা দেন। ও ছেলেটা, ওর নাম হচ্ছে রতন, ও হচ্ছে যে মসজিদে মজ্জেন আর কি, পাশাপাশি আমার সাথে এই কাজগুলো করে। এবং আমি ওকে বলছি যে তুমি কখনোই মসজিদটা ছাড়বা না, ওটা থাক, পাশাপাশি তুমি আমার এটা করো, কারণ একটা মানুষের তো মানে পুরো লাইফটা তো কাজ থাকে না। এবং ও ওখানে কাজ করে এবং ধর্মীয়ভাবে ও স্ট্রং হচ্ছে, এবং আমি চাচ্ছি যে আমার কমিউনিটিটা ইসলামিক হোক। তো ওই জায়গা থেকে আমি আমার সাথে যারা ছিল তাদেরকে সবাইকে আমি চাকরি দিয়ে দিয়েছি আমার কোম্পানিতে। আমার কোম্পানির নাম ক্রিয়েটিভ মিডিয়া, ওখানে কিছু লোকের চাকরি দিয়েছি, এবং যারা সেলস এবং সাইকেলিংয়ে এক্সপার্ট তাদেরকে আমার সাইকেলের দিকে শিফট করে দিয়েছি, এবং যারা ফিল্মে এক্সপার্ট তাদেরকে ফিল্মে নিয়ে আসছে। যে অ্যাক্টিং পারে না তাকে অ্যাক্টিং শিখেছি, যে কথা বলতে পারে না তাকে কথা বলা শিখেছি, যে এডিটিং পারে না তাকে এডিটিং শিখাইছি। আমাদের এলাকায় কোনো অ্যাক্টর নেই, আমি তাদেরকে সবাইকে ডেকে মোটিভেট করে অ্যাক্টর বানাইছি, যে আসেন আমরা কিছু করি সমাজের জন্য, আসেন। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন 10-12 জন আমার সাথে কাজ করতেছে। 20% কলকাতার, ইউরোপ কান্ট্রিতে তারা প্রবাসী যারা আছে তারা মানে বাবা মায়ের সাথে যে কন্টেন্টগুলো আমি বানাই, বাবা মায়ের সাথে যে সম্পর্ক, যে শ্রদ্ধা, সেই জিনিসগুলো খুবই পছন্দ করে। যেমন দুনিয়াতে যদি কোনো সন্তান তার বাবার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে কোনো না কোনোভাবে সেটা শাস্তি দিয়ে দেয়। তো এটা আমি এইভাবে বলিনি, আমি কন্টেন্টের মাধ্যমে তাকে এত সুন্দরভাবে মেসেজটা দিয়েছি, তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। সে কমেন্ট করছে ভাই আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আপনার কন্টেন্টটা দেখে। তখন আমার বুকটা কেঁপে উঠছে। আর আমি কখনোই ভিডিওর ভিউজ দেখি না, কে ট্রেন্ডিংয়ে আছে, কে সব থেকে ভালো করতেছে, এগুলো আমি কখনোই দেখি না। আমি মনে করি যে আমি আমার জাতির জন্য কি করতেছি, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে প্রবলেম কি বিষয় নিয়ে, আমি সেটা নিয়ে কাজ করি। বাংলাদেশের মানুষ 2টা জিনিস খুব ইগনোর করে, এক হচ্ছে ধর্মীয় ব্যাপার আর 2 হচ্ছে রাজনৈতিক ব্যাপার। তো আমি দেখলাম যে ধর্মীয় বিষয়ে পড়াশোনা করে যদি আমি কিছু একটা করি, প্রবলেম কম হবে কিন্তু সাকসেস অনেক বেশি আছে, স্কোপ আছে। আর রাজনীতির ব্যাপারটা তো সম্পূর্ণ মাঠে ময়দান, ওটাতে আমি আর যাইনি। তো আমি এই জন্য ধর্মীয় ব্যাপারটাতে কন্টেন্ট বানানো শুরু করি।